আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওলেটের ফার্স্ট সাইকেলে স্বাগতম। আজ আমরা বায়োলজি প্রথম পত্র পড়ব। আমি নাসিম হায়দার ফাহিম, আছি বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে ওলেটে। তো প্রথমে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ কোষ ও এর গঠন, এই অধ্যায়টা সম্পর্কে জানবো, যেটাকে ইংলিশে বলা হয় সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। তো মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ তোমাদের ক্লাস 10 পর্যন্ত এ পর্যায়ে তোমরা উদ্ভিদ প্রাণী কোষের গঠন, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ এর কোষ সম্পর্কে জানছো, তারপর কোষের গঠন, বিভিন্ন অঙ্গাণুর গঠন, কাজ সম্বন্ধে জানছো। তো এখন তোমরা উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণু, এখানে শুধুমাত্র উদ্ভিদ কোষ সম্পর্কে আলোচনা করা হবে, যে উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণু সমূহের অবস্থান, গঠন এবং কাজ সম্পর্কে এখানে আলোচনা করা হবে। এখানে কিছুটা বিস্তারিত বলা হয়েছে, তোমরা কি কি জানবা এই সব নিয়ে। তো লাস্টের দিকে তোমরা ডিএনএটাও পড়বা, ডিএনএ রেপ্লিকেশন, তারপর ডিএনএ ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো তোমরা লাস্টের দিকে পড়বা, এবং জিন ও জেনেটিক কোড, এগুলো লাস্টের দিকে পড়বো আমরা। এখন আমরা দেখি কোষ বা সেল এর নামকরণ এবং উৎপত্তি কিভাবে ঘটে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বা দেখতেছি যে রবার্ট হুকের নাম আছে। সেল বা যে কোষ, আমরা কোষ হিসেবে আমরা জানি, তো এটা কে আবিষ্কার করেন? এটা আবিষ্কার করেন রবার্ট হুক। 1665 সালে তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডন এর যন্ত্রপাতি রক্ষক নিযুক্ত হন। তো রয়্যাল সোসাইটি অফ লন্ডন এর যন্ত্রপাতি নিযুক্ত হন 1665 সালে। তো তখন তিনি ভাবলেন যে আগামী সাপ্তাহিক সভায়, তাদের অবশ্যই সাপ্তাহিক একটা সভা হতো, সেখানে তিনি উপস্থিত বিজ্ঞানীদের সামনে একটি ভালো কিছু উপস্থাপন করতে চাইলেন বা করতে হবে এরকম ভাবলেন। তো সেক্ষেত্রে তিনি ভাবলেন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে একটা কিছু করা যায় কিনা। অর্থাৎ তিনি মানে সে যেহেতু সকল যন্ত্রপাতির রক্ষক ছিলেন, তো সেক্ষেত্রে তার কাছে সব যন্ত্রপাতি ছিল। তো সেক্ষেত্রে তিনি ভাবলেন যে কোনোভাবে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিছু করা যায় কিনা। তখন তিনি কৌতূহলবশতই একটি কাঠের ছিপি বা কর্ক নিলেন। তো কর্কের মধ্যে তিনি দেখতে পেলেন কর্কটা তো অনেক মানে কর্কটা তো কাঠের, তো কাঠের ছিপি হওয়া সত্ত্বেও, কাঠের যেটা হলো সলিড বা কঠিন, কিন্তু তিনি দেখতে পেলেন এখানে পানি ভাসছে। তো পানি ভাসছে এর কারণ কি? তো সেই ক্ষেত্রে সেটা অনুসন্ধান করতে বা সেই কৌতূহলটা মানে কাটানোর জন্য তিনি এই ছিপিটাকে একটি পাতলা সেকশন করে, মানে ছিপিটাকে পাতলা সেকশন করে অণুবীক্ষণ যন্ত্রে রাখলেন, যন্ত্রে পর্যবেক্ষণ করলেন। তিনি সেখানে মৌমাছির চাকের মতো অসংখ্য ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ দেখতে পেলেন। অর্থাৎ তিনি যখন এই কাঠের ছিপির পাতলা সেকশনটা এর উপর অণুবীক্ষণ যন্ত্রের উপর রাখলেন, তখন তিনি মৌমাছির চাকের উপর আমরা অনেক প্রকোষ্ঠ বা অনেক ছোট ছোট দেখতে পাই না, প্রকোষ্ঠগুলো বা কুঠুরি, তো সেই রকমই তিনি প্রকোষ্ঠগুলো দেখতে পেলেন। তো তখন তার মনে পড়লো যে আশ্রমে সন্ন্যাসীদের বা পাদ্রীদের থাকার জন্য ছোট ছোট সেল বা প্রকোষ্ঠ তিনি দেখেছেন। অর্থাৎ যখন মানে তিনি সন্ন্যাসী বা পাদ্রীদের থাকার জন্য যে ছোট ছোট প্রকোষ্ঠ বা ছোট ছোট ঘর তৈরি করা হতো, সেগুলোকে তিনি সেল বলা হতো। তো সেইগুলোকে তিনি দেখেছেন, মানে তিনি এইটার সাথে সাদৃশ্য করে নামটা রাখছেন, যে এই প্রকোষ্ঠ বা আশ্রমে যেমন ছোট ছোট ঘর করে পাদ্রীদের রাখা হয় বা সন্ন্যাসীদের রাখা হয় বা থাকার জায়গা করা হয়, সেরকম ভাবেই এই তিনি এই কাঠের ছিপিটায় অনেকগুলো প্রকোষ্ঠ দেখলেন। তো সেই প্রকোষ্ঠ যেহেতু দেখলেন, তো সেই হিসেব করে তিনি এর নাম দিয়েছেন সেল। তো সেলকে ল্যাটিন ভাষায় বলা হয় সেলুলা। এই সেলুলা থেকে সেল শব্দটার উৎপত্তি হয়েছে। এর অর্থ হলো প্রকোষ্ঠ বা কুঠুরি, যেটা আমরা এখান থেকে দেখছি। এছাড়াও জেলখানার যে কয়েদিদের, অর্থাৎ যারা
বিভিন্নভাবে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে তাদেরকে যেখানে রাখা হয় সেটা ছোট ছোট প্রকোষ্ঠ বা সেল বলা হয়। অধিকাংশ কোষ অণুবীক্ষণিক খালি চোখে দেখা যায় না। অর্থাৎ আমাদের যে সব কোষ আছে আমাদের মধ্যে, আমরা তো কোষ দ্বারা গঠিত, তো আমরা কি সব কোষ দেখতে পারি না? অবশ্যই আমরা সব কোষ দেখতে পারি না। তো সেরকম অধিকাংশ কোষই আমরা অণুবীক্ষণিক বা আণুবীক্ষণিক, অর্থাৎ আমরা আণুবীক্ষণিক যন্ত্র ছাড়া আমরা খালি চোখে দেখতে পারি না। তবে এর কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়, মানে কিছুটা ব্যতিক্রম রয়েছে। অর্থাৎ যেমন পাখির ডিম একটি মাত্র কোষ দিয়ে গঠিত, মানে পাখির ডিমগুলো সব ক্ষেত্রে একটা মাত্র কোষ থাকে। সেরকম ভাবে আমরা ধরতে পারি মুরগির ডিম, তারপর বিভিন্ন পাখির ডিম, ঘুঘু, কোয়েল, দোয়েল, এসব যত ধরনের পাখি আছে সব পাখির ডিমগুলো সাধারণত ভাবে একটা কোষ হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বড় কোষ হলো উট পাখির ডিম, সেটা হলো সবচেয়ে বড় কোষ। এরপর তুলা বা পাটের আঁশ, এগুলো একটা কোষ। তারপর তাল গাছের আঁশ, এগুলো একটা লম্বা কোষ, এই যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি। তো এখানে আমরা 3 ধরনের কোষ জানলাম, একটা হলো পাখির ডিম, আরেকটা হলো দুই ধরনের, আরেকটা হলো আঁশ। পাখির ডিম, তারপর দ্বিতীয়টা হলো আঁশ। এছাড়া মানুষের নিউরন, যেগুলোর মাধ্যমে আমরা স্পর্শ করলে বুঝতে পারি যে আমাদের এখানে স্পর্শ করা হয়েছে, বিভিন্নভাবে ব্যথা পেলে আমরা অনুভব করতে পারি, সেগুলো নিউরনের মাধ্যমে হয়। তো মানুষের নিউরন যেটা সারা দেহে বিভিন্নভাবে জালিকা আকারে ছড়িয়ে আছে, তো এগুলো একটা একটা কোষ। তো মানুষের নিউরন প্রায় 1.37 মিটার লম্বা হয়ে থাকে, অর্থাৎ 1.37 মিটার লম্বা হয়ে থাকে আমাদের নিউরন গুলো, যেগুলো আমাদের অনুভূতি পেতে সহায়তা করে। এরপর সেল এর বাংলা প্রতিশব্দ, এটা আমরা একটু আগেও জানছি যে কোষ বা জীবকোষ। তো সেলের বাংলা প্রতিশব্দ একটু আগে আমরা জানছি সেল বা কোষ বা প্রকোষ্ঠ, এখানে বলা হয়েছে কোষ বা জীবকোষ। তো রবার্ট হুক প্রকৃতপক্ষে বা প্রকৃতভাবে তিনি মাতৃকোষ তথা কেবল প্রকোষ্ঠকেই দেখেছিলেন, মানে তিনি কোনো জীবিত কোষ দেখতে পান নাই, এবং তিনি যে বিশ্লেষণ করছেন সম্পূর্ণটাই ছিল একটি মৃত কোষ। অর্থাৎ তিনি সাধারণতভাবে যে প্রকোষ্ঠটা দেখতে পেয়েছেন সেটা হলো একটি উদ্ভিদ, সেটা হলো একটি কোষ প্রাচীর। মেইনলি তিনি কোষ প্রাচীরকে আবিষ্কার করে গেছেন। সেল আবিষ্কার করছেন কেন তাকে বলা হয়, কজ সেল বলতে যে কিছু একটা আছে তিনি সেটা প্রথম বলছেন, তার জন্য তাকে বলা হয় কোষবিদ্যার জনক। কিন্তু সে আবিষ্কার করছেন কি শুধু আবিষ্কার করছেন কোষ প্রাচীর, যেটা আমরা কোষ প্রাচীর যখন বলবো সেটা আমরা তখন দেখতে পাবো। এরপর সম্পূর্ণ কোষকে আবিষ্কার করছেন। আমরা তো এখন সম্পূর্ণ কোষটা সম্পর্কেই জানি, তো সম্পূর্ণ কোষটা আবিষ্কার করছেন অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। আমরা দেখি সম্পূর্ণ কোষের বর্ণনা তিনি না দিলেও এই আবিষ্কার, মানে এটা রবার্ট হুক সম্পর্কে বলা হয়েছে যে আবিষ্কারের পর অন্যান্য বিজ্ঞানীরা কিছু উল্লেখযোগ্য তথ্য পরিবেশন করেন। এরপর অণুবীক্ষণ যন্ত্রের কিছুটা উন্নতি সাধিত হলে, যখন অণুবীক্ষণ যন্ত্র কিছুটা উন্নত হয় তখন অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক যিনি হলেন ডাচ বিজ্ঞানী, তো তিনি 1674 সালে কোষ প্রাচীর ছাড়াও, অর্থাৎ রবার্ট হুক শুধুমাত্র কোষ প্রাচীরটা আবিষ্কার করেন, তো কোষ প্রাচীর ছাড়াও অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেছেন। তারপর 1781 সালে ফেলিস ফন্টনা কোষের মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করেন। তো ফেলিস ফন্টনা শুধুমাত্র কোষের মধ্যে যে নিউক্লিয়াস বলে কিছু একটা আছে বা এরকম কিছু থাকতে পারে সেটা অনুমান করেন, সে আবিষ্কার করতে পারেননি। তারপর 1832 সালে রবার্ট ব্রাউন, যিনি সর্বপ্রথম উদ্ভিদ কোষ সুস্পষ্টভাবে গোলাকার নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেন। রবার্ট ব্রাউন সর্বপ্রথম সুস্পষ্টভাবে গোলাকার নিউক্লিয়াসটা আবিষ্কার করেছেন। এরপর আমরা দেখি 1835 সালে ফরাসি বিজ্ঞানী বা ফরাসি কোষবিদ ফেলিক্স ডুজার্ডিন, যিনি
কোষের মধ্যে এক ধরনের জেলির ন্যায় থকথকে পদার্থকে সার্কোড নামে আখ্যায়িত করেন। অর্থাৎ তিনি 1835 সালে সার্কোড অর্থাৎ মধ্যে যে আমাদের কোষের মধ্যে যে জেলির ন্যায় পদার্থটা যেটা হলো প্রোটোপ্লাজম, সেটাকে তিনি প্রথমে সার্কোড নামকরণ করেছেন। এরপর 1840 সালে পার্কিনজে তিনি প্রোটোপ্লাজম আবিষ্কার করেন। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে এখানে আমি অনেকগুলো কালার বা ভিন্ন ভিন্ন কালারে দাগাইছি। তো সেক্ষেত্রে এখানে এটার কারণ হলো আলাদা আলাদা করার জন্য। তো প্রথমে যে কমলাটা সেটা হলো রবার্ট হুক, যিনি ওই কোষ সম্পর্কে বলছেন। তো তার সম্পর্কে কিছুটা গুরুত্বপূর্ণ লাইন। তারপর হলো অ্যান্টনি ভন লিউয়েনহুক সম্পর্কে, যিনি জীবিত কোষ আবিষ্কার করছেন, সেটা হলো টিয়ে কালার দিয়ে আমি হাইলাইট করছি। তারপর ফেলিক্স ফন্টনা এবং রবার্ট ব্রাউন, যারা নিউক্লিয়াস আবিষ্কার করছেন, একজন নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করছেন, একজন নিউক্লিয়াসকে আবিষ্কার করছেন। এরপর আমরা প্রোটোপ্লাজম কিভাবে কি হয়েছে, তো সেটা আমরা আমি বেগুনি কালার দিয়ে হাইলাইট করছি। তো সেক্ষেত্রে ফেলিক্স ড্রুজারডিন, যিনি সার্কোড নামকরণ করেন, এবং পার্কিনজে, যিনি প্রোটোপ্লাজম নামকরণ করেন এই জেলির ন্যায় পদার্থটাকে। তারপর আমরা এখানে লাস্টে যে একটা দেখতে পাই হালকা কমলা, তো এক্ষেত্রে সেটা হলো ম্যাক্সনল ও আর্নেস্ট রাস্কা। তো এরা দুইজন মিলে কি করেন, এরা দুইজন মিলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। সেটা হলো 1931 সালে। 1931 সালে তারা দুজন মিলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, এবং এর উন্নতি সাধনের পর কোষ ও কোষীয় অঙ্গাণুর অতি সূক্ষ্ম গঠন জানা গেছে। মানে কোষ ও এর অঙ্গাণুগুলোর মধ্যে যে অতি সূক্ষ্ম, যেগুলো আগেও দেখা যায়নি, সেগুলো সম্পর্কে জানা গেছে এই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রটা আবিষ্কার হওয়ার পর। এরপর বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী কোষের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তো এখানে আমরা কয়েকটা সংজ্ঞা দেখতে পাই, যে জেন ব্র্যাকেট, তো তিনি তার মতে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। তো জীবের গঠনগত মৌলিক একক কি? কোষ। এটা বলছেন কে? জন ব্র্যাকেট। তো জন ব্র্যাকেট এটা বলছেন। তারপর লুইস কেভিস, এটা দেখতে পাচ্ছ যে আমি 3 স্টার দিছি। তো এটাই খুব বেশি আমরা দেখতে পাই যে গুরুত্বপূর্ণ হিসেবে, তো তাই আমরা এটাকে গুরুত্ব সহকারে পড়ব। তো কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, অর্থাৎ কোষ আমাদের দেহের যে জৈবিক ক্রিয়াগুলো আছে, যেগুলো ধরো আমাদের যে এটিপিটা উৎপন্ন হয়, সবগুলো তো কোষের মধ্যেই হচ্ছে। তো সেই কাজগুলো করতেছে কে? কোষ। তো কোষ আমাদের সব ধরনের জৈবিক ক্রিয়াকলাপ বা সব ধরনের জীবের বা আমাদের সকল কাজগুলো করে তার একক, যা অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত। অর্ধবেদ্য ঝিল্লি বলতে আমরা কি বুঝি? অর্ধবেদ্য ঝিল্লি বলতে সেটাকেই বোঝায় যাতে কোনো মানে এমন হবে না যে কোনো ধরনের পদার্থ বের হতে পারবে না, আবার কোনো সব ধরনের পদার্থ ঢুকতে পারবে, এরকম হবে না। অর্থাৎ অর্ধবেদ্য বলতে এটা বোঝানো হয়েছে যে যখন প্রয়োজন হবে তখন চাইলে ঢুকতে পারবে, আবার যখন প্রয়োজন হবে না তখন সেটা চাইলে বের করতে পারবে। অর্ধবেদ্য বলতে সেটাকে বোঝায় যে ভেদ্য ও অভেদ্যর মাঝামাঝি একটা পর্যায়ে থাকবে। তো অর্ধবেদ্য ঝিল্লি, তো আমরা জানি যে একটা কোষ একটা ঝিল্লি বা কোষ ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে। তো সেই রকম একটা সেই ঝিল্লিটা থাকে অর্ধবেদ্য। তো সেরকম একটা ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকবে, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। অন্য ধরনের কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম হবে, অর্থাৎ নিজেকে নিজে তৈরি করতে পারবে, এরকম সক্ষম হবে। তো সেটাকে আমরা কোষ বলবো। তো লুইস কেভিস এর মতে আমরা জানতে পারি যে এই কোষটা হবে জৈবিক ক্রিয়াকলাপের একক, অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা আবৃত এবং সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। তো তার এই যে সংজ্ঞাটা বেশি গ্রহণযোগ্য, তাই এটা আমাদেরকে জানতে হবে।
এরপর সিপি হাইকম্যান এর মতে কোষ জৈবিক গঠন ও কার্যের একক, এটি ন্যূনতম জৈবিক একক যা নিজের নিয়ন্ত্রণ ও প্রজননে সক্ষম। কথাগুলো প্রায় সিমিলার, কিন্তু এখানে অর্ধবেদ চিহ্নটার কথা উল্লেখ করা হয়েছে, এখানে করা হয় নাই। তো তারপরও জৈবিক গঠন, এখানে জৈবিক ক্রিয়াকলাপ, কার্যের একক, এটি ন্যূনতম জৈবিক একক ও নিজের নিয়ন্ত্রণ ও প্রজননে সক্ষম। তো আমরা এখানে সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। তো প্রায় সিমিলার, বাট পুরোপুরি সিমিলার না। তারপর দেখি ডে রবার্টিস এর মতে কোষ হলো জীবের মৌলিক গঠনগত কার্যগত একক। মৌলিক গঠনগত, মৌলিক মানে কি? মৌলিক মানে যেটা হলো একটা, তো সেরকম জিনিসের গঠনগত ও কার্যগত একক হয় হলো কোষ। একটা জীবের মানে একটা জীবের মৌলিক গঠন ও কার্যগত একক হলো জীব, সেটা বলছে রবার্টিস। তো আমরা যদি এখানে খেয়াল করি, তো আমরা মানে এই জেন ব্র্যাকেট, সিপি হাইকম্যান ও ডি রবার্টিস, তো এই তিনটা যদি সংমিশ্রণ করি তাহলে আমরা কিন্তু লোয়োসিকেবিসেরটা পাচ্ছি। তো লোয়োসিকেবিসেরটা যদি আমরা সঠিকভাবে পড়ি এবং মনে রাখতে পারি তাহলে আমাদের এই তিনটাই হয়ে যাচ্ছে। তো এখন আমরা প্রথম কোষের সৃষ্টি, এগুলো একটা ধারণা বলতে পারো, এগুলো কখনো করা হয় নাই বা কোষ কখনো সৃষ্টি করতে কেউ পারে নাই। তো এটা জাস্ট একটা ধারণা যে এভাবে কোষ সৃষ্টি হতে পারে বা প্রথম কোষ এভাবে সৃষ্টি হয়েছে, এরকম তাদের একটা ধারণা। তো প্রথম কোষের সৃষ্টি কিভাবে হয়েছে তাদের ধারণায় 1880 সালের দশক থেকে প্রতিষ্ঠিত হয় যে পূর্ব থেকে বিরাজমান কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি, মানে আগে যেমন কোষ ছিল তার থেকে নতুন কোষের সৃষ্টি হয়েছে। কিন্তু বহু পূর্বে পৃথিবীতে যখন কোনো কোষই ছিল না, তাহলে প্রি এক্সাইটিং সেল এতে কোথা থেকে এলো, কোথা থেকে আসলো? তো এই ক্ষেত্রে প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়েছিল? তো মানে একটা কৌতূহল থেকে একটা জিনিস তৈরি করে বা একটা জিনিস জানা যায়। তো সেক্ষেত্রে সেরকম ভাবে একটা কৌতূহল জাগে তাদের মধ্যে, যে যেহেতু বলা হয়েছে যে পূর্বের কোষ থেকেই এটা তৈরি হয়েছে, তো পূর্বের কোষটা কিভাবে আসলো? তো পূর্বের কোষটা কিভাবে আসলো জানার জন্য আলেকজান্ডার অরপারিন ও জেবিএস হ্যালডেন এরা দুইজন বলেন যে আদিকালে বায়ুমণ্ডলে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন ও পানি, মানে এই সব এর সংমিশ্রণ ছিল, কিন্তু মুক্ত ছিল না অক্সিজেন। অর্থাৎ মানে এখানে পানি ছিল কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না। তো এইসবকে সংমিশ্রণে একটি জৈব অণু সৃষ্টি হয়। তারা একটা ধারণা করেন যে আদিকালে বা অনেক আগে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন ও পানি এইসবের সংমিশ্রণে এই ঘর্ষণের ফলে কোনো জৈব অণু সৃষ্টি হয়। কি জৈব অণু তারা তাও এখনো অনুমান করতে পারেননি, জাস্ট ভাবতেছেন যে এরকম একটা জৈব অণু গঠন হয়েছে বা হতে পারে এরকম। তো সে সময় পানি ছিল কিন্তু মুক্ত যে অক্সিজেনটা সেটা ছিল না। তো তারপর স্ট্যানলি মিলার ও হার্লড ইউরে, তো এরা দুইজন গবেষণাগারে উপরিউক্ত গ্যাসগুলো একত্র করে ইলেকট্রনিক প্রবাহ প্রদান করেন এবং যার ফলে অ্যামোনিয়া অ্যাসিড সৃষ্টি হয়। অ্যামিনো অ্যাসিড, এটা তোমরা মার্ক করে রাখো যে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। তো অনেকেই মনে করেন আদি জীবনে সম্ভবত সরল আরএনএ ছিল, অর্থাৎ আদি জীবনে সরল আরএনএ ছিল, এটা তাদের ধারণা। তো যা থেকে পরে প্রোটিন তৈরি হয়েছে, এই ধারণায় কে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথাইসিস। তো আরএনএ ওয়ার্ল্ড হাইপোথাইসিস বলতে যদি কেউ বলে কি বুঝো, মানে অনেকেই মনে করেন যে আগের জীবনে বা আদি জীবনে আরএনএ ছিল, ডিএনএ ছিল না। তো সেই ক্ষেত্রে প্রোটিন মানে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়েছে, এই ধরনের মানে আরএনএ আদি কোষে আরএনএ ছিল, তো সেখান থেকে প্রোটিন উৎপন্ন হয়েছে, একটা ধারণা। এই ধারণাটাকেই বলা হয় আরএনএ হাইপোথাইসিস। এরপর বিষয়টি দ্বারা উপরে যে বিষয়টা আমরা দেখলাম, তো সেইটার ক্ষেত্রে প্রথম কোষে অবশ্যই জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছে। প্রথম কোষটা তাহলে জড় উপাদান। তো প্রথম কোষটা জড় উপাদান কেন? তো
এগুলো কি একটাও আমাদের জীবিত উপাদান? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প এগুলো কি কখনো মানে তাদের ভাষ্য মতে বা তাদের ধারণা মতে এগুলো মানে এই যেগুলো থেকে আর কি কোষ সৃষ্টি হতে পারে তাদের ধারণা করছে, তো সেগুলো কি কখনো ভাবে উম সজীব মাধ্যম হতে পারে? সেগুলো তো সজীব মাধ্যম না, এগুলো জড় মাধ্যম। তো জড় মাধ্যম থেকে এগুলো সৃষ্টি হয়েছে। এরপর লাইটেনিং একটা প্রক্রিয়া। তো লাইটেনিং এর ফলে বায়ুমণ্ডলে বিরাজমান মিথেন, অ্যামোনিয়া, পানি এবং হাইড্রোজেন এগুলো অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করে। এগুলো কি সৃষ্টি করে? অ্যামিনো অ্যাসিড। এরপর গভীর সমুদ্রে কার্বনযুক্ত পলিমার সৃষ্টি হয়েছে। তো এগুলো আর কি ধাপে ধাপে দেখাইছে যে প্রথমে জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছে কোষ, তো পর লাইটনিং এর ফলে বায়ুমণ্ডলে বিরাজমান এগুলো থেকে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়েছে। এরপর গভীর সমুদ্রে কার্বন যৌগ পলিমার সৃষ্টি হয়েছে। গভীর সমুদ্রে কার্বন যৌগ পলিমার এগুলো সৃষ্টি হয়েছে। পরবর্তীতে ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়েছে। ফসফোলিপিড বাইলেয়ার এটা কোষ ঝিল্লিতে গেলে তোমরা দেখবা যে ফসফোলিপিড বাইলেয়ারটা আছে। তো এরকম তারপর আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছিল। তো ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়েছে, এরপর আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছে। আদিকোষে ডিএনএ এর পরিবর্তে কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রকৃত নিউক্লিয়াস পরিণত হয়েছিল। আদিকোষের ডিএনএ পরবর্তীতে কোষ ঝিল্লি মানে তারা অনুমান যে করছেন, তো সেক্ষেত্রে ডিএনএটা পরবর্তীতে কোষ ঝিল্লি দ্বারা এই যে আমরা দেখি কি নিউক্লিয়াসে একটা আবরণ আছে যেটা নিউক্লিয়াসটাকে চারদিক দিয়ে ঘিরে রাখে, তো সেক্ষেত্রে সেটা হলো কোষ ঝিল্লির অংশ ভাবে বলে ধরছেন যে পরবর্তীতে কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রকৃত নিউক্লিয়াসে পরিণত হয়েছে। এরপর আমরা দেখি যে এছাড়া বর্তমানে বিরাজমান লক্ষ লক্ষ প্রজাতি কোটি কোটি জীব একই জেনেটিক কোডন বা ৬৪ জেনেটিক কোডন বহন করে, সরল এককোষী থেকে জটিল বহুকোষী। এ থেকে প্রমাণিত হয় যে সকল জীবের প্রকৃত কোষ, সকল জীবের আদি উৎস প্রথম সৃষ্টি হয়েছে আদি কোষ। তো আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি, আদি কোষ ও প্রকৃত কোষ। আদি কোষ যেটার মধ্যে কিচ্ছু থাকে না, আবরণী কিচ্ছু থাকে না, শুধুমাত্র রাইবোজোমটা থাকে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে সবগুলো থাকে। আদি কোষ থেকে সৃষ্টি হয়েছে প্রকৃত কোষ। তো সেই প্রকৃত কোষ একটি মানে এই প্রকৃত কোষে এই যে আদি কোষ থেকে যে প্রকৃত কোষটা হইলো, এই প্রকৃত কোষটার মধ্যে বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকছে। তো বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকে পড়ে, যার এই বায়বীয় ব্যাকটেরিয়াটা হলো মাইটোকন্ড্রিয়াতে পরিণত হয় বা মাইটোকন্ড্রিয়নে পরিণত হয় এবং সৃষ্টি হয় প্রকৃত প্রাণী কোষ। অর্থাৎ প্রকৃত প্রাণী কোষ সৃষ্টি হয় কখন? বায়বীয় ব্যাকটেরিয়াটা যখন ঢুকে যায়। তো এরপর আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা ঢুকে পড়ে, তখন এটা উদ্ভিদ কোষে পরিণত হয়। লেখছে সেই প্রাণী কোষে, এখানে কিন্তু দুইটা মার্ক করা হয়েছে, মানে রোমান চিহ্ন দ্বারা দুইটা দেখানো হয়েছে। এখানে বায়বীয় ব্যাকটেরিয়া যখন ঢুকে যায় সেটা হবে মাইটোকন্ড্রিয়া। বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকলে হয় মাইটোকন্ড্রিয়া, যেটা হলো প্রাণীকোষ সৃষ্টি করে, প্রকৃত প্রাণীকোষ সৃষ্টিতে সহায়তা করে। এরপর সেই প্রাণীকোষ সে ঢুকে পড়ে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা কিসে পরিণত হয়? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তো ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যখন ক্লোরোপ্লাস্টে পরিণত হয় তখন সেটা উদ্ভিদ কোষ সৃষ্টি করে, বা তখন সেটা কোন কোষ হয়ে যায়? তখন সেটা উদ্ভিদ কোষ হয়ে যায়। তো উদ্ভিদ নিউক্লিয়াস বিশিষ্ট এই পোষক কোষে বায়বীয় ব্যাকটেরিয়া ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া এগুলো প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে, তো আমাদের যদি নিউক্লিয়াস বিশিষ্ট একটা পোষক কোষ হয় তার মধ্যে বায়বীয় ব্যাকটেরিয়া ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ঢোকে এবং টিকে থাকতে পারে, বা টিকে থাকার জন্য যে প্রক্রিয়াটা রয়েছে সেটা হলো এন্ডোসিম্বায়োসিস।
এন্ডোসিম্বায়োসিস বলতে আমরা কি বুঝলাম তাহলে? যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ও বায়োবিও ব্যাকটেরিয়া ঢুকে টিকে থাকার যে প্রক্রিয়াটা রয়েছে সেটাই হলো এন্ডোসিম্বায়োসিস। তো এখন আমরা কোষের কিছু বৈশিষ্ট্য দেখব। তো আমরা একটা কোষ দেখতে পাচ্ছি, এটা সাধারণত হলো প্রাণী কোষ। তো প্রাণী কোষে কি কি আছে? নিঃস্রাবিত দানা এটা আছে, তারপর মাইক্রোভিলাই, পিনোসাইটিক ভেসিকল। তো পিনোসাইটিক ভেসিকল কোষ ঝিল্লির মধ্যে বিভিন্ন ধরনের জলীয় পদার্থগুলো পিনোসাইটিক ভেসিকলের মাধ্যমে প্রবেশ করে। এরপর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ হবে কখন? মসৃণ হবে তখন যখন এর মধ্যে রাইবোজোমটা অবস্থান করবে না। অর্থাৎ রাইবোজোম না থাকলে সেটা মসৃণ, রাইবোজোম থাকলে সেটা হলো অমসৃণ। এই যে অমসৃণ, তখন আমরা এখানে কিছু বোটা বোটা দেখতে পাচ্ছি, এই যে বোটা বোটা, তো সেগুলো হলো রাইবোজোম এক একটা। এখানে যে আমরা বোটা বোটাটা দেখতে পাচ্ছি না, যাই হোক, এই বোটা বোটা গুলো হলো রাইবোজোম। তো রাইবোজোম থাকলে তখন এগুলোকে বলা হবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত দুই প্রকারই হয়, মসৃণ ও অমসৃণ। যে মাইক্রোভিলাই, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোভিলাইটা আমি ভুল বলছি। তো মাইক্রোভিলাইটা হলো কোষ ঝিল্লি এর যে খাঁজ কাটা অংশটা থাকে সেটাকে বলা হয় মাইক্রোভিলাই। এটা মেইনলি আমাদের যে ক্ষুদ্রান্তের অন্ত্রে এটা দেখা যায়, এটা আমি মিস্টেক করে ফেলছি। তো মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এগুলো হলো আমাদের কোষীয় কঙ্কালের অংশ। গলগি ভেসিকল হলো গলগি বডির যে গোল অংশটা থাকে সেটাকে বলা হয় গলগি ভেসিকল। লাইসোজোম আমাদের দেহের বিভিন্ন ধরনের যে কি বলে ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রমণ করলে যেটা আমাদের প্রথমে কাজ করা শুরু করে বা ব্যাকটেরিয়াকে মারার জন্য বিভিন্ন ধরনের পদার্থ রিলিজ করে, তো সেটা হলো লাইসোজোম। এই লাইসোজোমটা কিন্তু আমাদের মৃত্যুর পর আমাদের কোষগুলোকে মানে মেরে ফেলতেও সহায়তা করে। কাজ আমাদের কোষে যদি পানি না থাকে তখন এগুলো নিজে ধ্বংস হয় এবং এই কোষটাকে ধ্বংস করতেও সহায়তা করে। তো এটা আমরা লাইসোজোম পড়ার সময় জানবো। গলগি বডি বা গলগি বস্তু হলো এগুলো। তো গলগি বডির উপরে যে গোল অংশটা থাকে সেটা হলো গলগি ভেসিকল। এরপর রাইবোজোম, এগুলো মুক্ত রাইবোজোম, এই যে ছোট ছোট ওটার মতো যেটা আছে সেটা হলো মুক্ত রাইবোজোম। এইগুলো যদি কি বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে থাকে তখন অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে। এরপর সেন্ট্রোসোম হলো এটা। তো এই ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার থাকে, অনেক কিছু থাকে। তো সেন্ট্রোসোম আমরা যখন পড়বো সেটা আমরা বিস্তারিত তখন জানবো। এরপর প্লাজমা মেমব্রেন মানে কোষ ঝিল্লি। এরপর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো বুঝলাম। এরপর রাইবোজোম, এই যে এখানে ইন্ডিকেট করে দিছে, আমি যেটা বলছি সেটা ইন্ডিকেট এখানে করে দিছে। তারপর নিউক্লিওলাস, যেটা ঘন থাকবে সেটা হলো নিউক্লিওলাস। তারপর ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম হলো এখানে জেলিন যে পদার্থটা। নিউক্লিয়ার এনভেলপ হলো এখানের যে আবরণটা। ওখানে তারা বলছিল কি যে ডিএনএটা কই যেন, এই যে ডিএনএ পরবর্তীতে কোষ ঝিল্লি ধারা। তো এখানে একটা মানে এখানে আমরা যেমন নিউক্লিয়ার এনভেলপ দেখতে পাচ্ছি, যেটা হলো একটা পর্দা যেটা এই নিউক্লিয়াসটাকে আবরণ করে রাখছে। তো এখানে যে আমরা ছিদ্রটা দেখতে পাই সেটাকে আমরা বলবো রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। এইসব নিউক্লিয়াস এরকম ভাবে গঠন হয়। নিউক্লিয়াসের মধ্যে থাকবে ক্রোমাটিন তন্তু, যেখানে ক্রোমোজোম, জিন এইসব অনেক কিছু থাকে। তো ক্রোমোজোমের সম্পর্কে যখন আমরা পড়বো ওটা অনেক বিস্তারিত আছে। ক্রোমোজোম কিভাবে প্রোটিন তৈরি করতে সহায়তা করে রাইবোজোমের সহায়তায়, এগুলো অনেক কিছু আমরা অনেক কিছু জানবো। তো এই অধ্যায়টা খুব খুব মজার। এই অধ্যায়টা যদি তোমরা মজা নিয়ে পড়তে পারো তো এই অধ্যায়টা খুব খুব
মজার এবং অনেক কিছু তোমরা জানতে পারবা। অনেক কিছু জানবার জন্য, বোঝার জন্য এই অধ্যায়টা খুবই দরকার। এই অধ্যায়টা খুবই মানে খুব ভালোভাবে পড়তে হবে আমাদের। তো এখানে আমরা কোষের বৈশিষ্ট্যটা দেখি যে জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক আণবিক উপাদান কোষে থাকে, প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে, প্রয়োজনীয় কাঁচামাল গ্রহণ করতে পারে, এজন্য এর মধ্যে এর বাইরের যে কোষ ঝিল্লিটা আছে সেটা সাধারণত ভাবে অর্ধবেদ্য হয়ে থাকে। এই যে আমরা কঠিন বস্তু যখন বের হয় তখন সেটাকে সাহায্য করে। আর এই যে এখান থেকে এই বস্তুটা নিস্টার্বিক দানা, এই দানাগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে, এগুলো কঠিন বস্তু। তো আবার এখানে পিনোসাইটিক ভেসিকল, এখানে হয় জলীয় বস্তু গ্রহণ করে অথবা জলীয় বস্তু সেটা বাইরে বের করে দেয়। তো এগুলো হলো ভেসিকল। ভেসিকলের মাধ্যমে, ভেসিকল বলতে হলো একটা কুটুরির মতো হয় বা একটা পোটলা বা কি বলে এরকম একটা জিনিস হয় যার মাধ্যমে মানে কোষের ভিতরকার বিভিন্ন বস্তু বের করতে বা ভিতরকার বিভিন্ন প্রয়োজনীয় বস্তু প্রবেশ করতে সহায়তা করে থাকে। এরকম কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষ করতে পারে, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে, চারপাশে যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে, একটি হেমোস্ট্যাটিক অবস্থা অর্থাৎ পরিবেশের অবস্থার তারতম্যের মাঝে অভ্যন্তরীণ স্থিতি অবস্থা রাখতে পারে। অর্থাৎ হেমোস্ট্যাটিক আমরা দেখতে পাচ্ছি যে এখন কি হচ্ছে, একটু পর পর মানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে গরম লাগতেছে, মাঝে মধ্যে শীতের মতো লাগতেছে। তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতেছি, কিন্তু হ্যাঁ তার মধ্যে অনেকে আমরা অসুস্থ হয়ে পড়তেছি, এটা ঠিক। কিন্তু আমরা যারা মানে সুস্থ আছি তাদের কোষগুলো কিন্তু এগুলোকে মানে এই তারতম্য গুলোকে বজায় রাখতে অনেকটা সহায়তা করতেছে। তো সেটা কি বলছে যে হেমোস্ট্যাটিক অবস্থাতেও এই সামলাতে পারে আমাদের শরীরের স্বাস্থ্য বা অবস্থাটাকে। তারপর কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে। কালের পরিক্রমায় বলতে হয়েছে যে আদিকালে একরকম ছিল, এখন একরকম। তো সেরকম কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে। কোষের বিপাক বা মেটাবলিজম দুই প্রকার হয়। তো অ্যানাবলিজম, ক্যাটাবলিজম। অ্যানাবলিজমের ক্ষেত্রে ছোট ছোট গুলো মিলে বড় একটা বিপাক হয়, আর ক্যাটাবলিজমের ক্ষেত্রে ছোটগুলো বড় একটা থেকে ছোট ছোট করে সেটাকে বের করে দেয়। বা বিপাক বলতে সাধারণত হজম করা বা এরকম কিছুকেই বোঝায় সাধারণত, যে সেই রকম কিছুটা করে, যেটা আমরা পরে দেখবো। নির্দিষ্ট সময় পর কোষ মৃত্যুবরণ করে। কোষ মৃত্যুবরণ করে আমরা যেমন বলছিলাম, কিন্তু তোমরা খেয়াল করে থাকবা হয়তো যে লাইসোজোম কোষটাকে কোষটাকে আমাদের মৃত্যুর পর কোষটাকে মৃত করতে বা মানে কোষটাকে মেরে ফেলতে সহায়তা করে। তো এটি সাধারণত হয়ে থাকে পানি শূন্য যখন থাকে। আমরা অবশ্যই এটা দেখতেছি যে ফিলিস্তিনের যে এরকম অবস্থা, সেক্ষেত্রে তারা খাদ্য পানি কিছুই পাচ্ছে না। তো তাদের বাচ্চাদের অবস্থা একেবারে, তাদের মনে হচ্ছে যে তাদের কঙ্কাল গুলো সব উঠে আসছে। তো সেরকম মানে তার কারণ কি, তাদের কি কোষ ছিল না? তারা কি আমাদের মতো লম্বা চড়া ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তাদের কোষগুলো লাইসোজোম মেরে ফেলতেছে, কারণ তারা খাদ্য পানি পাচ্ছে না। পানি না পেলে লাইসোজোম বিভিন্ন ভাবে এরকম কোষগুলোকে মেরে ফেলে, নিজেও মরে যায় এবং কোষগুলোকে মেরে ফেলে। তো লাইসোজোম পড়ার সময় এটা আমরা জানবো। নির্দিষ্ট সময় পর কোষ মৃত্যুবরণে সহায়তা করে। তারপর কোষ জিনগত তথ্য ধারণ ও প্রজন্মান্তরে সঞ্চারণ করে। প্রতিটি জীবদেহ একটি এককোষী জীব বা একাধিক বা বহুকোষী জীব। কোষগুলো কোষ দিয়ে গঠিত, মানে এককোষী হোক বা বহুকোষী হোক, সবগুলো কোষ দিয়ে গঠিত। কোষী জীবদেহের গঠনের একক। জীবদেহের গঠনের একক কি? জীবদেহের গঠনের একক হলো কোষ। আবার কোষের ভেতরেও জীবের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জীবিকার জৈবিক
কার্যকলাপ সম্পূর্ণ হয়, অর্থাৎ কোষগুলো জীবদেহের গঠন ও কার্যের একক। তো কোষীয় অঙ্গাণু, কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে সেগুলো সাধারণত কোষীয় অঙ্গাণু। কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান জীবন্ত কার্য সম্পাদনকারী ও কোষের জীবন ধারণের জন্য অপরিহার্য ক্ষুদ্রাঙ্গ সমূহকে কোষীয় অঙ্গাণু বলে। কোষীয় অঙ্গাণুগুলো কি? জীবন্ত থাকবে, কার্য সম্পাদন করবে, কোষীয় জীবন ধারণের জন্য অপরিহার্য থাকবে, এদেরকে আমরা কোষ বলবো। যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম এগুলো হলো আমাদের কোষীয় অঙ্গাণু। এছাড়াও নিউক্লিয়াস, ধরো বিভিন্ন ধরনের অনেক কিছুই তো আমরা দেখলাম একটু আগে, সবগুলোই আমাদের কোষীয় অঙ্গাণুর মধ্যেই পড়ে। এই যে মাইটোকন্ড্রিয়া, তারপর সেন্ট্রোসোম, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি ভেসিকল, গলগি বডি, লাইসোসোম, এইসব সবকিছুই আমাদের কোষীয় অঙ্গাণুর মধ্যে পড়বে। এরপর আমরা দেখি কোষবিদ্যা। কোষবিদ্যা বা কোষবিদ্যার জনককে, এই যে কোষবিদ্যার জনক হলো রবার্ট হুক, যেটা আমি লাল কালি দিয়ে দেখাইছি। তবে আধুনিক কোষবিদ্যার জনক হলো কার্ল পিসাউসন। তো কোষবিদ্যা বলতে কি বোঝায়? কোষবিদ্যা বলতে বোঝায় কোষের প্রকার, অঙ্গাণুর ভৌত রাসায়নিক গঠন, কোষের বিভাজন, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি ইত্যাদি নিয়ে যে আলোচনা করা হয়, মানে যেখানে আলোচনা করা বা বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকেই বলা হয় কোষবিদ্যা বা সাইটোলজি। সাইটোলজি বা কোষবিদ্যা বলা হয়। সাইটোলজি শব্দটি কিভাবে আসছে? সাইটোস অর্থাৎ ফাঁপা, বা সাইটোস বা কাইটোস কে দিছে, বাট সাইটোসই উচ্চারণ হবে। তো কাইটোস থেকে আসে সেল, এবং লগোস থেকে আসে ডিসকোর্স বা আলোচনা, সমন্বয় সাইটোলজি। এরপর কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব আমরা দেখছি যে কয়েকজন কোষের সংজ্ঞা দিছে, সেরকম ভাবে কোষ তত্ত্ব কয়েকজন দিছে। তো কোষ সম্পর্কে বিভিন্ন তথ্য জানার পর 1838 থেকে 1839 সালে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী জ্যাকব স্লেইডেন ও প্রাণী বিজ্ঞানী থিওডোর শোয়ান এবং পরে 1855 সালে জার্মান চিকিৎসক ও জীববিজ্ঞানী ভার্চু কোষতত্ত্ব প্রদান করেন। কোষতত্ত্বের মূল কথাগুলো কি কি? কোষতত্ত্বের মূল কথা হলো: 1. জীব বা লিভিং অর্গানিজম, কোষ দ্বারা গঠিত। তারপর 2. কোষ, জীব বা জীবনের গাঠনিক ও কার্যকরী ক্ষুদ্রতম মৌলিক একক। সকল কোষ পূর্বস্থিত কোষ থেকে সৃষ্ট, অর্থাৎ আমরা জানি আমরা মাত্র 2টি কোষ থেকে সৃষ্টি হয়েছি। ইতপূর্বে আমরা জেনেছি যে জীব দেহে এক বা অসংখ্য কোষ দ্বারা গঠিত এবং দেহের সকল কোষের কার্যাবলী সমন্বিত রূপই হলো জীবের কাজ। এজন্য জীবকোষকে জীবদেহের গঠন বা কার্যাবলীর একক বলা হয়। জীবকোষের মৌলিক উপাদান গঠন অভিন্ন হলেও উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে যেমন গঠনগত পার্থক্য রয়েছে, তেমনি এদের দেহের বিভিন্নতা অঙ্গের কোষের মধ্যে আকার, আকৃতি, গঠন ও কাজের মধ্যে পার্থক্য রয়েছে। তো আমাদের 2 ধরনের কোষ হয়, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের ক্ষেত্রে আমরা অনেক ধরনের আলাদা মানে পার্থক্য রয়েছে, যেটা আমরা অনেক ক্ষেত্রেই জানি। যেমন কোষ প্রাচীরের ক্ষেত্রে একটা পার্থক্য রয়েছে, সেন্ট্রোসোমের ক্ষেত্রে একটা পার্থক্য রয়েছে, প্লাস্টিডের ক্ষেত্রে একটা পার্থক্য রয়েছে, তারপর এই খাদ্য সারের মধ্যে একটা পার্থক্য রয়েছে। এরকম বিভিন্ন কয়েকটা জিনিসের মধ্যে পার্থক্য রয়েছে। অনেকবারে বলছে যে কার্যকারী একক, গাঠনিক একক, এটি এমন একটি একক যা প্রোটোপ্লাজম নামক জীবন্ত বস্তু দিয়ে গঠিত। প্রোটোপ্লাজম নামক জীবন্ত বস্তু দিয়ে গঠিত হয়। কোষ অনুকূল পরিবেশে স্বাধীনভাবে টিকে থাকে এবং বংশ বৃদ্ধি করে। লুইস গিবসের সংজ্ঞাটা আবার দিছে। লুইস গিবসের মতে কোষ একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত। এখানে বৈষম্যভেদ্য বলছে, ওখানে বলছিল অর্ধবেদ্য। বৈষম্যভেদ্য, অর্ধবেদ্য সেম। তো ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ জীব কার্যকলাপের একক,
মানে জীবের যে কার্যকলাপগুলো আছে তার একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। কোনো সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম নয় বলে ভাইরাস কোষের অন্তর্ভুক্ত নয়। ভাইরাসকে কিন্তু কোষের অন্তর্ভুক্ত করা হয় নাই। তো ভাইরাসকে কোষে অন্তর্ভুক্ত করা নয়, এর কারণ কি? এটি সম্পূর্ণ সজীব মাধ্যম ছাড়া। ভাইরাস সাধারণত আত্মপ্রজনন ঘটে কখন? যখন সে একটি পোষক দেহ পায় তখন। এর আগে কিন্তু সে কোনো মতেই আত্মপ্রজনন করতে পারে না। এখানে এখানে যে বলছে যে কোষের ভিতরে প্রতি মুহূর্তে হাজার বিক্রিয়া ঘটে যা উদ্ভিদ ও প্রাণীর দেহকে কার্যক্ষম রাখে। এ ধরনের বিক্রিয়াকে সম্মিলিতভাবে বিপাক বলে। বিপাক আমরা জানি শ্বসন আমাদের কোষের মধ্যে ঘটে, কোষের মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তো এরকম বিভিন্ন বিক্রিয়া, বিভিন্ন বিপাক, এইসব সম্মিলিত মানে বিভিন্ন বিক্রিয়া ঘটে, তো এগুলো সম্মিলিতভাবে বিপাক বলা হয়। বিপাক দুই ধরনের হয়ে থাকে, এটা হলো অ্যানাবলিজম, ক্যাটাবলিজম। এটা মনে হয় এখানে উল্লেখ নেই, তো এটা জেনে রাখো জাস্ট যে অ্যানাবলিজম মানে আনবে ছোট ছোট গুলো মিলে এটা বড় আকার, মানে ছোট ছোট গুলো মানে ছোট ছোট উপাদান মিলে যখন বড় একটা কিছু তৈরি করে। আমরা পড়ছি না যে ফিউশন আর ফিশন বিক্রিয়া এতে কি বলে রসায়নে, সেরকম ভাবে বিপাকে অ্যানাবলিজম মানে হলো ছোট ছোট জিনিসগুলো আনবে, এনে একটা বড় কিছু তৈরি করবে, এরকম বিক্রিয়া। বিক্রিয়ার যে পর্যায়ে বা যে মাধ্যমে ছোট ছোট জিনিস মিলে বড় একটা কিছু তৈরি হয় সেটা হলো আমার অ্যানাবলিজম। ক্যাটাবলিজম মানে কেটে ফেলে, কেটে কেটে ছোট করে। তো কেটে কেটে ছোট করে বলতে একটা বড় বিক্রিয়া বা বড় অণু বা বড় যৌগ নিয়ে সেটাকে যখন একটু ছোট ছোট পরমাণুতে বা অণুতে বা এগুলোতে পরিণত করে বা যৌগতে পরিণত করে, তখন সেটাকে বলা হয় ক্যাটাবলিজম। কোষের প্রকারভেদ, কোষের প্রকারভেদে আজকে আর না যাই। কোষের প্রকারভেদ পড়তে গেলে এই দেহকোষ আছে, জনন কোষ আছে। জনন কোষের ক্ষেত্রে জনন কোষ না, তারপর নিউক্লিয়াস গঠনের ক্ষেত্রে আছে আদিকেন্দ্রিক, প্রাকেন্দ্রিক, আদিকোষ। প্রকৃত কেন্দ্রিকের ক্ষেত্রে একটা আছে প্রকৃত কোষ। তারপর এদের আদিকোষ ও প্রকৃত কোষের পার্থক্য, এগুলো যদি তুমি এক ক্লাসে পড়ো সেটা তোমাদের মাথায় সুন্দরভাবে ঢুকবে বলে আমি মনে করি। তো সেটা আমি অন্য ক্লাসে যদি পড়ে সেটা তোমাদের জন্য বেটার হবে আমি মনে করি। তো সেই হিসেব করে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে এটা পড়ানোর চিন্তা করব। আশা করি সবগুলো জিনিস তোমরা সঠিকভাবে বুঝছো। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এটা যেহেতু তোমাদের ফ্রি ক্লাস, অবশ্যই ক্লাসটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, এবং এরই মাধ্যমে আমি আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।